আন্দাজ। কিন্তু আগে থেকে দেখা লিখতে পারোনি। মোবাইলটা কি দেখাশোনা করবে না বোর্ডে শো করবে? কোনটা ভালো হবে? মানে মোবাইলে যে ম্যাটারটা পাঠিয়েছি, ঠিক আছে, শো করছে। ওয়েট করো একবার। তোমরা একটু চেষ্টা করো নিজেরা, ততক্ষণ আমি রেডি করে। তোমরা বাকিগুলো চেষ্টা করো, নিজেরা চেষ্টা করো, তারপরে কিভাবে টেকনিক আছে আমি বলছি। মুড়িও খাচ্ছি তো। ওটা ফুলুরি না, এটা মাছ আছে। 5 পিস মাছ আছে। ওইখানে 2 পিস 3 পিস নিয়ে গেছে, তাদের থাকার সময় হলো। হ্যাঁ, যারা ভাত খাচ্ছে তারা খাবে তাহলে।
দেখো, দেখতে পাচ্ছ সবাই? দেখা যাচ্ছে? হ্যাঁ, এবার দেখতে পাচ্ছ সবাই? হ্যালো? হ্যাঁ, নাও, এবার শুরু করো তাহলে। তোমরা তো একটা করে ভেবেছো, তো সেই ভাবনা থেকে এবার আমি বলবো সেটা মেলাবে। এমনটা নয় যে আমি যেটা বলবো সেটাই 100% কারেক্ট, তোমারটাও হতে পারে, বেটারও হতে পারে, ঠিক আছে? তো কিভাবে ভাবতে হয়, কিভাবে কি করতে হয় সেগুলো বলছি। দেখো, সুমন আগেগুলো কি করছিলাম, একটা করে সেন্টেন্স ছিল। তো সেই একটা করে সেন্টেন্স ছিল, সেটা এখন আমরা করেছি। দেখো, একটু প্যাসেজ আকারে দেওয়া আছে। আগে ছিল একটা সেন্টেন্স, এখন কিন্তু সেটা এক টুকরো সেন্টেন্স, তিনটে চারটে সেন্টেন্স, কিন্তু প্রত্যেকটার সাথে প্রত্যেকটার কানেকশন আছে। তো এইভাবে দেখো করা আছে। তো দেখো বলছে, সুমন বড় ভালো ছেলে। সুমন বড় ভালো ছেলে। কি করেছো এটা? হ্যাঁ হ্যাঁ, বলো না, মুখে বলো। সুমন ইজ আ ভেরি গুড বয়। আর কেউ কিছু করেছো? মানে আমি বলছি কমনটা ভাববে না। অবশ্যই যেখানে কমন ছাড়া আর কিছু উপায় নেই সেখানে কমনই করব, কিন্তু চেষ্টা করবে একটু ডিফারেন্ট করার। ঠিক আছে? একটু ডিফারেন্টলি ভাবার চেষ্টা করবে সব সময়। ট্রান্সলেশন যখনই করতে যাচ্ছ, তুমি চেষ্টা করবে একটু ডিফারেন্ট ভাবার, কারণ ওই সুমন যে ভেরি গুড বয় এটা সবাই করবে। তো এমন কিছু ভাববে যেটা একটু ডিফারেন্ট করবে তোমার অ্যান্সারটা। ঋষিতা, কিছু ভেবেছো? ঋষিতা, সাইকা, তোমরা বলো। সুমন ইজ এ ভেরি গুড বয়, খুব ভালো ছিল। হ্যাঁ হ্যাঁ, বেশ। তাহলে এটা তোমাদেরকে আমি একটা সাজেশন দিচ্ছি, সেটা হচ্ছে এইগুলো করার ক্ষেত্রে তোমরা চেষ্টা করবে আগে, আগে তোমরা পুরোটাকে প্যাসেজটা পড়ে নেবে। কেন বলো তো? কারণ একবার যদি পুরো প্যাসেজটাকে পড়ে নাও তাহলে তোমার সুবিধা যেটা হবে, তুমি প্যাসেজের ভিতর বুঝতে পারবে এবং প্যাসেজটা কি ব্যাপারে সেটা বুঝতে পারবে। আসলে সুমন যে খুব ভালো ছেলে এটা আসলে কি হিসেবে কোন সেন্সে বলেছে, সেই সেন্সটা যদি ধরতে পারো তাহলে তুমি ইংরেজিটাকে একটু অন্যরকম করতে পারতে পারো। ঠিক আছে, একটা সেন্টেন্স দিয়ে ভাববে না। তাহলে প্রথমে আমরা পুরোটা পড়ি। সুমন বড় ভালো ছেলে। সে বাবা মার অবাধ্য নয়, মানে বাবা মার কথা শুনে চলে। এই জন্য তারা তাকে খুব ভালোবাসে, বাবা মা এই জন্য খুব ভালোবাসেন ওকে। আর সে শিক্ষকদের খুব ভক্তি করে। আর সে উপদেশ খোলে না, সে তাদের উপদেশ খোলে না। তার মানে একটা ওবিডিয়েন্ট স্টুডেন্ট যেমন হয়, ঠিক আছে? ভালো ছেলে মানে শুধু গুড গুড বললে তার মধ্যে সমস্ত গুণাগুণগুলো কিন্তু অনেকটাই চলে আসছে, গুড বললে চলে আসছে। গুড শব্দটাকে যদি তুমি ডিকশনারি করো তাহলে তুমি গুডের অনেকগুলো মিনিং দেখতে পাবে। তো আমরা একবার সহজ ওয়ার্ড গুলো নিয়েও কিন্তু ডিকশনারিতে যাওয়ার চেষ্টা করব, তাহলে অনেক কিছু পাওয়া যায়। দেখো, গুড মানে ভালো এটা আমরা জানি, কিন্তু গুড আরো কি কি মিনিং দিতে পারে সেটা যদি দেখে নিই তাহলে অনেক সুবিধা হবে। এইভাবে তোমরাও করবে। দেখো, গুড মানে হচ্ছে ফেভারেবল ক্যারেক্টার, দেখতে পেয়েছো? তোমরা দেখতে পাচ্ছ আমার ডিকশনারিটা? আমি যেটা পিডিএফ শো করেছি আমার, দেখা যাচ্ছে না? যাচ্ছে। দেখো, ১ নাম্বার মিনিংটা লেখা আছে যে অফ এ ফেভারেবল ক্যারেক্টার অর টেনডেন্সি। দেখতে পেয়েছো? তাহলে ফেভারেবল ক্যারেক্টার তার মানে ওই যে ছেলেটা আছে, সেই ছেলেটা অবাধ্য নয়, বাবা-মার কথা শোনে। তার মানে ওর ক্যারেক্টারটা কিন্তু ফেভারেবলই বটে। অতএব গুড শব্দটা শুধু ভালো, তো কোন সেন্সে ভালো সেটাও কিন্তু আমাদেরকে একটু বুঝতে হবে। তো গুড শব্দটার মধ্যে অনেক কিছু ঢুকে যাচ্ছে। একটা খুব বড় রেঞ্জের শব্দ।
তাই গুড শব্দ আমরা ব্যবহার করতে পারব। ঠিক আছে? তো তাহলে আমি এত বকলাম কেন? গুডটাই যদি ব্যবহার করব তাহলে তোমাদেরকে এত বোঝালাম কেন? কারণ হচ্ছে তোমাদেরকে কেন গুডটা এত ভালো শব্দ বলে আমরা ব্যবহার করছি, সেটা তোমাকে বোঝাতে হবে আমাকে। ছোট শব্দ দিয়ে বোঝাচ্ছি, বড় শব্দও আসবে পরবর্তীতে তখন জানতে পারবে। তো যেহেতু একটা গুড শব্দটা একটা ভালো রেঞ্জ আছে, তাই আমরা গুড শব্দটাই ব্যবহার করব। বড় ভালো ছেলে এটা কি করবে তোমরা? ভেরি গুড বয় করেছো। একজন মেহবুব করেছে ভেরি গুড বয়। আরো কিছু ভাবো। তোমাদের মধ্যে কেউ কিছু ভাবো। বলো, বলো, বলো। ফেভারেবল, ফেভারেবল তো হ্যাঁ, সুমনই ফেভারেবল বয় করবে? না, হবে না, হবে না। ফেভারেবল মানে তো একটা টার্মস এন্ড কন্ডিশন হলো। কিন্তু গুড না, ফেভারেবল তো খাটছেও না প্রথম কথা। ফেভারেবল বললে শুধু ফেভারেবল মিনিংটা থাকছে। কিন্তু গুড এর মধ্যে ফেভারেবল থাকছে, ডিসিপ্লিন, ক্যারেক্টার আরো অনেক কিছু থাকছে। তাই গুড শব্দটা আমাকে বেশি স্কোপ দিচ্ছে, গুডটাই ভালো হবে। আমাকে এখানে জানতে হবে যে বড় ভালো ছেলে, যে বড় এটাকে কি বলে? গ্রেট বয় করলে হবে না ভাই। গুড মানে গুড বলে দিয়েছো তুমি। গুডটাকে তো আমরা দিলাম, তাহলে গ্রেট করে দিলে তো গুডটা বাদ পড়ে গেল। গুডটা বাদ পড়ে গেল। সেক্ষেত্রে কি করবে? গ্রেট মানে বিশাল, গ্রেট মানে মহান। তার সেন্সটা আবার আরো বড়। কিন্তু এখানে সেই মহান ব্যাপারটা নাই। এখানে কিন্তু ওবিডিয়েন্ট এর ব্যাপারটা আছে। একটা ছেলে মানে বয়স কম। এর মধ্যে মহান হওয়ার ব্যাপার কিন্তু থাকে না দেখবে। তাই গ্রেট কথাটা এখানে আমাদের যাবে না। আমাদেরকে এখানে যাবে। হুম, হুম। দেখো আমি একটা বলছি। সেটা হচ্ছে সুমন ইজ এ গুড বয় করেছো, সুমন এ ভেরি গুড বয় করেছো, তাহলে সুমন ইজ আ ভেরির জায়গায় আমি প্রেটি গুড করলাম। সুমন ইজ আ প্রেটি গুড বয়। বুঝতে পেরেছো? তাহলে এই যে ডিফারেন্ট তুমি ভাবছো, এই ডিফারেন্টটা তোমাকে লেভেলে তোমাকে একটা নাম্বার পাইয়ে দেবে। ঠিক আছে? ভেরি গুড বয়টা সবাই করবে। তুমি চেষ্টা করো অন্য একটু কিছু করার। ঠিক আছে? কিন্তু অন্য কিছু করতে গিয়ে সেন্টেন্সটাই না সেন্টেন্সটাকে ঠিক রেখে সেন্টেন্সে এমন শব্দ চয়ন করতে হবে যে শব্দগুলোর মিনিং গুলো খুব ভালোভাবে ওখানে ফিট হয়। সেটা করতে হবে এবং যখন দেখবে যে একটা বড় রেঞ্জের শব্দ চলে আসছে যে শব্দটার মধ্যে অনেকটা অংশ কভার করছে, তোমাদেরকে সেই শব্দগুলোকে চুজ করতে হবে। তো প্যাসেজ রাইটিং বলো, ট্রান্সলেশন বলো, আমি তোমাদের যখন এক লাইনে ট্রান্সলেশন করাচ্ছিলাম, তখনও কিন্তু সেম কথাগুলোই বলেছিলাম যে একটু ডিফারেন্টলি ভাববে। যেটা আছে সেটাকেই শুধু ট্রান্সলেট করে দেবো, সেটাকেই শুধু ইংরেজি করে দেবো এরকম কিন্তু নয়। ইংরাজির সৌন্দর্যটাকে ইংরেজির মতো করে ভাবতে হবে। বাংলার যখন লিখেছে বাংলার সৌন্দর্য বাংলার মতো। ঠিক আছে? তো সেই ইংরেজি সৌন্দর্য ভাবতে গিয়ে তোমাদেরকে অনেক নতুন, নতুন ওয়ার্ডের সম্মুখীন হতে হবে এবং নতুন, নতুন শব্দ খুঁজতে হবে। তাহলে তোমাদের রাইটিংটা বা ট্রান্সলেশনটা একটু ভালো লেভেলে যাবে। তো এটা একটা গেল। এটা ভালো হলো? সেন্টেন্সটা ভালো লাগছে দেখতে? ভেরি গুড এর জায়গায় প্রেটি গুড করলাম। মেহবুর অ্যাকসেপ্ট করলে? হুম। ঠিক আছে। তারপরে দেখো সে বাবা-মার অবাধ্য নয়। আচ্ছা। তোমাদেরকে আরেকটা জিনিস বলেছিলাম। তোমরা একদম কথার কথা করতে চাইছো। এই জায়গা থেকে তোমাদেরকে আমি যখন এক লাইনে করেছিলাম তখনও বের করানোর চেষ্টা করেছিলাম। এখনো ছোট প্যাসেজ দিয়ে শুরু করেছি। বড় প্যাসেজ আমি দিয়ে শুরু করিনি ঐজন্যই। যাতে করে তোমাদের এই কনসেপ্ট গুলো এখনো তৈরি হয়নি সেটাও যেন তৈরি হয় আর প্যাসেজ কি জিনিস বুঝতে পারো। হি ডাজ নট সরি বলে দিচ্ছি আমি। তো হি ইজ নট ডিসোবিডিয়েন্ট এটা তো হবে। আমি বলছি না হবে না। দেখো এখানে হবে আর হবে নার পার্থক্য আমি করছি না। তুমি যেটা বলেছো মেহেবুব ওটা হবে, তুমি নাম্বারও পাবে কিন্তু এভারেজ নাম্বার পাবে। বুঝতে পেরেছো?
তোমাকে তোমার লেভেলে হ্যাঁ, তো তার জন্য একটু ভাবতে হবে। বলো কি ভাবা যায়? বলো কি ভাবা যায়? সবাই ভাবো, এটার মধ্যে অ্যাক্টিভ থাকো। ঠিক আছে? এটা কিন্তু প্যাসেজ ট্রান্সলেশন হচ্ছে। এখানে যদি অ্যাক্টিভ না থাকো, কিচ্ছু শিখতে পারবে না। ঠিক আছে? অ্যাক্টিভ না থাকলে শিখতে পারবে না বলে দিলাম। অবশ্যই আনরুলি দেয়া যাবে। অবশ্যই। ভেরি গুড। এটা একটা ভালো। তোমরা যত ভাববে তত বেরিয়ে আসবে। তোমাদের গুলো আমি নেবো, এমনটা নয় যে সবগুলো রিজেক্ট করব। আমি একটা স্টুডেন্টকে পড়াতে যাই বাড়িতে, মানে আমাকে রিকোয়েস্ট করে সে ওর বাড়িতে পড়াতে যাই, পার্সোনালি পড়াই। তো ওই মেয়েটি একটা মেয়ে, ঠিক আছে? ও কিন্তু প্রচুর শব্দ নাড়াঘাটা করে খুব ভালো ভালো শব্দ চয়ন করে নিয়ে আসে। সেগুলো কিন্তু আমি খুব কম কাটতে পারি, মানে পারি না বললেই চলে। ঠিক আছে? তো সেরকম ভাবে তোমরা যে সব শব্দগুলো নিয়ে আসবে, তোমাদের মাথা এবং আমার মাথা, সব মাথাগুলো যদি একসাথে আমরা কাজ করি না, তাহলে আমরা ট্রান্সলেশনটাকে একটা ভালো রূপ দিতে পারবো। আর যদি তুমি ভাবো শুধু স্যার আমাকে একটা মডেল বলে দেবে, আমি দেখে নেবো, এটাই হয়ে যাবে, এই ভাবনা থেকে বেরিয়ে এসো। এটা কিন্তু হবে না। তুমি শুনবে এবং তুমিও ভাববে, তুমিও বলবে, আমার যদি মনে হয় হ্যাঁ ওটাও ভালো লাগছে, ওটাকে আমি তোমাকে বলবো। ঠিক আছে? তাহলে অবাধ্য নয়। তাহলে তুমি কি বলছো সাইকা? পুরো সেন্টেন্সটা বলো, তাহলে আনরুলি থেকে যদি বলো পুরো সেন্টেন্সটা বলো। হি ইজ নট আনরুলি টু হিজ প্যারেন্টস। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই এটা হতে পারে। এটাও হবে। একটু অন্যরকম হলো। কিন্তু আরেকটা জিনিস যদি তোমরা করতে পারো, সেটা হচ্ছে দেখো শব্দ চয়ন তো একটা পয়েন্ট বললাম। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে যেরকম আছে বলে যে সে অবাধ্য নয়, মানে তোমরা যেহেতু অবাধ্য কথাটা অ্যাডজেক্টিভ ফর্মে বাংলায় আছে, সে কেমন নয়? অবাধ্য নয়। তাহলে কেমন দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাই গো? দেখো প্যাসেজে কত রকম পার্টস অফ স্পিচ কিভাবে কাজে লাগে, এবার দেখতে পাবে তোমরা। অবাধ্য শব্দটা কোন পার্টস অফ স্পিচ? কোন পার্টস অফ স্পিচ জিজ্ঞেস করছি, তুমি ইম্পারেটিভ সেন্টেন্সে। বলো। আমি বলেও দিলাম তাও তো না, অ্যাডজেক্টিভ। তাহলে তোমরা সেই অ্যাডজেক্টিভটাকে চেষ্টা করছো অ্যাডজেক্টিভ ফর্মেই সেন্টেন্সে ব্যবহার করতে। ঠিক আছে? যেহেতু ও বলেছে disobedient, তাই disobedient টাই ব্যবহার করতে হবে। অথবা যেহেতু ও বলল unruly, unruly টাও হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই অ্যাডজেক্টিভ ফর্ম গুলোই তোমাদের মাথায় আসছে, অন্য কোনো ফর্ম তোমাদের মাথায় আসছে না। কিন্তু তুমি এইটাকে যদি একটু চেঞ্জ করতে পারো, তাহলে কিন্তু তোমার ইংরেজিটা বেটার হবে। সেক্ষেত্রে কি করবে? এই সে বাবা-মার অবাধ্য নয়, এটার তুমি মিনিংগত সেন্টেন্স লিখতে পারো। সে বাবা-মার অবাধ্য নয় মানে কি? সে বাবা-মার কথা মেনে না মেনে চলে। তাই তো? হ্যাঁ, বাধ্য এটা একটা করতে পারো। হি ইস ওবি হি ইস হ্যাঁ, হি ইস নট disobedient এটাও করা যায়। আবার হি ইস obedient এটাও করা যায়। অবাধ্য নয় মানে বাধ্য। বাহ! গুড। আমি বলতে চাইছি এরকম ভাবো। তুমি একটা ভাবলে আমি আরেকটা ভাবছি দেখো। ওই যে disobedient কথাটাকে আমি ভার্ব হিসেবে ব্যবহার করছি। মানে সে অবাধ্যতা দেখায় না, অবাধ্যতা দেখায় না। মানে ওবে মানে হচ্ছে আদেশ মেনে চলা। আর disobey মানে কি গো? আদেশ না মানা। তাই তো? অমান্য না করা। disobey মানে না করা। তাহলে আমি এবার এটাকে যদি ভার্ব হিসেবে ব্যবহার করি, তাহলে কিন্তু এক্সামিনার খুশি হবে, কারণ তুমি পার্টস অফ স্পিচ গুলোকে নিয়ে খেলা করতে শিখে গেছো। কিভাবে কোন পার্টস অফ স্পিচ কে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ইউজ করা যায়, সেটা যেহেতু তুমি শিখে গেছো, তাই তোমার কাছে কিন্তু ওটা একটা ভ্যালু বেশি পাবে। তো তার জন্য আমি তোমাদেরকে যে সেন্টেন্সটা লেখাচ্ছি, লেখো হি ডাজ নট ডিসওবে হিজ প্যারেন্টস।
মানে সে তার বাবা-মার কথা ফেলে দেয় না বা অমান্য করে না। মানে অমান্য নয় বলেছিল, আমি অমান্য করে না বললাম। মানে কি হলো? একটু ভার্ব ফর্ম ব্যবহার করে দিলাম disobedient টার। বুঝতে পেরেছ? মেহবুব, কেন তুমি লিখছো না কেন? লিখো, খাতা নাও। প্রত্যেকটা জিনিস আমি লিখবো কেন? আমি তো মুখে বলছি। না শুনতে পেলে বলো। খাতা নিয়ে বসোনি? He does not disobey his parents. গ্রুপে দেওয়া আছে। ওইটা খোঁজ ১ নম্বর মেসেজটা করেছি। disobey his parents হয়েছে? তারপরে চলে যাও যে এই যে এটা, এইজন্য তারা তাকে খুব ভালোবাসে। বলো কি ভাবছো? সাইকার ঈশিতা নার্গিস, বলো। হ্যাঁ, বলো। দ্যাটস ওয়াই তো বলছো। আর কি ভাবা যেতে পারে? বাহ! ফর দ্যাট রিজন এলো একটা, আরেকটা এলো, নতুন জিনিস এলো। গুড। আর কি আসতে পারে? আর কি আসতে পারে? দ্যাট ইজ ওয়াই, অনেক কিছুই হয়, তাই তো? তার মানে একটা লিঙ্ক কার্ড দিতে হবে। তো লিঙ্ক কার্ডটা দেখো, শো হতে পারে, দ্যাট ইজ ওয়াই হতে পারে। ও যেটা বললো, সাইকা যেটা বললো, কি বললো সাইকা? ফর দ্যাট রিজন হতে পারে। সবগুলোই কিন্তু ঠিকঠাক এবং সবগুলোই মানে ভালো। কি হতে পারে? না, হেন্সটা হবে না এখানে। কারণ হেন্সের জায়গাটা একটু আলাদা। ঠিক আছে? হেন্সের জায়গাটা একটু আলাদা। হেন্স হতে গেলে আমরা বলি এইভাবে, মানে অনেক কিছু থাকবে। তারপরে হচ্ছে হেন্স আই, আমি এই জন্য এটা করেছিলাম। ঠিক আছে? হেন্সটা এখানে ফিট হবে না। ওই জন্য হেন্সটা বলছি। বাকিগুলো সবই হবে। ঠিক আছে? তারপর বলো। আর কিছু কোয়েশ্চেন আছে? তাহলে ব্যাপারটা হলো তুমি বলতে পারো শো দিয়ে বলতে পারো, কম্প্যারিজন বলতে পারো। দিয়ে লিখেছো দে লাভ হিম ভেরি মাচ, লিখেছো আবার ভেরি মাচ। খুব ভালোবাসেন বলে লাভ হিম ভেরি মাচ, তাই তো? একটু অন্য কিছু ভাবো। ভেরি মাচ তো সবাই লিখবে। ভেরি মাচ লিখলে আমি বলছি না ভুল হবে। হ্যাঁ, বলো। কি কি ডিগ্রি? হ্যাঁ, ডিপলি হবে, বাহ গুড। এই তো চেঞ্জ করো, আমি বলছি যেটা সবাই লিখবে তার থেকে একটু চেঞ্জ করো। ডিপলি করতে পারো। আরো ভালো হবে, যেহেতু লাভ জিনিসটা বাবা মায়ের লাভ বলেছে, তার মানে লাভটা একটু মন থেকে, ভিতর থেকে, হৃদয় থেকে। তার জন্য ডিয়ারলি শব্দটা খুব ভালো যাবে। ডিয়ারলি, DEARLY। ঠিক আছে? এই শব্দটা খুব ভালো যাবে। তো লেখো ডিপলিও হবে, ডিয়ারলিও হবে। ডিয়ারলিটা বেশি ভালো হবে। এবার তোমার যেটা ইচ্ছা যাচ্ছে তুমি লেখো। এখানে তোমার পুরো স্বাধীনতা আছে। এমনটা নয় যে আমি যেটা বলবো সেটাই মডেল। তোমারও স্বাধীনতা আছে, তুমিও মডেল বানাতে পারো এখানে। তাহলে কি হলো? শো বা ফর দ্যাট রিজন যা লিখেছো, দে লাভ হিম ডিয়ারলি। ঠিক আছে? দে লাভ হিম ডিয়ারলি। তারপরে বলো, সে শিক্ষকদের খুব ভক্তি করে। সে শিক্ষকদের খুব ভক্তি করে। মাইকটা অন করে বল না, সবাই শোনো।
শিক্ষকদের খুব ভক্তি করে বলেছে। বলো তোমরাও বলো। না ভক্তি, ভক্তিতে অ্যাডমায়ার মানে প্রশংসা করা। ভক্তি নয় এটা। ভক্তি করো। দেয়ালি তো দিলাম আগে। এখানে? দাও সেন্টেন্স বলো। তুমি যা বলবে তোমার সেন্টেন্সটা সাজিয়ে বলো। আমি তারপরে বলছি কি হবে না হবে। কিন্তু বলতে হবে। ভুল হলেও সবাইকে বলতে হবে। ট্রাই করতে হবে। নাহলে কিন্তু শিখতে পারবে না বলে দিলাম। বারবার বলছি। হি অ্যাডোরস। অ্যাডোর শব্দটা হচ্ছে আদর করা। ঠিক আছে? অ্যাডোর মানে তুমি টিচারকে তো আদর করো না। ঠিক আছে? অ্যাডোর শব্দটা বেশিরভাগ ক্ষেত্রে যায় লাভের ক্ষেত্রে। যার প্রতি তোমার লাভ আছে হ্যাঁ, টিচারের প্রতি হ্যাঁ, হ্যাঁ, রেসপেক্ট একটা ভালো একটা শব্দ যেতে পারে বলো। আইডিয়ালাইজ। আচ্ছা মেহেবুর আগে শেষ করো তারপরে সাইকারটা শুনছি বলো। বাহ! ভালো লাগছে। সবাই রিপ্লাই করছো, রেসপন্স করছো ভালো লাগছে। হি রেসপেক্ট ইয়েসটা কে দেবে বাবা? আচ্ছা রেসপেক্ট হিজ টিচার্স ডিয়ারলি, ডিয়ারলি। বেশ ঠিক আছে। এবার ডিয়ারলি শব্দটা যেহেতু আগে একবার ব্যবহার করেছি সেহেতু আমি চেঞ্জ করব। ওটাকে আবার দেবো না। ঠিক আছে? চেষ্টা করবে অন্য অন্য শব্দ। হ্যাঁ, বেশ হয়েছে তোমার। তোমার ভেরি মাচ গুড হতে পারে। একদম ভালো হয়েছে। এবার সাইকা কি বলছিল? আইডিয়ালাইজ তে কি বলছিল? সাইকা নারী শিক্ষা বলছিল। আইডিওলাইজ, আইডিওলাইজ শব্দটা তুমি ডিকশনারি করেছো? ডিকশনারি করো। কিছু কিছু শব্দের প্রতি না মানুষের অত্যধিক প্রেম থাকে। দিয়ে সেই শব্দগুলো ব্যবহার করার চেষ্টা করে। সেটা কিন্তু করা যাবে না। মানে কিছু কিছু শব্দ দেখবে শুনতে খুব ভাল লাগে। ওইজন্য স্যার এটা ভাল লাগছে বেশি। অনেকে বলে দেখবেন যে, "স্যার এইটা বসালে বেশি শুনতে ভালো লাগছে। ওইজন্য স্যার ওটা বসাইনি।" কিন্তু তোমাকে দিনের শেষে শব্দ যেটা বসাবে সেটার মিনিং ভিতরে কি আছে সেটাই কিন্তু সেই মিনিংটাই বলে দেবে ওটা বসার যোগ্য কিনা। তোমার ভালো লাগে বা তোমার ওই ওয়ার্ডটা বসিয়ে ভালো লাগে এটা কিন্তু মানে কাজে আসবে না। এরকম আমাদের অনেক ভুল ধারণা আছে। তো তুমি কি ডিকশনারিতে একটা মিনিং দেখেছো? আ মানে ঋষিতাকে বলছি। সাইকার, সাইকার বলো। ওটা বুঝে নেবে। তাহলে ডিকশনারিতে দেখো, এক্ষুনি দেখো। একটা ডিকশনারি নিয়ে বসতে হবে। না হলে কিন্তু প্যাসেজ ট্রান্সলেশন অন্তত হবে না। ডিকশনারি সবসময় পাশে থাকবে। ঠিক আছে? সবসময় পাশে থাকবে। মোবাইলটা নিয়েই তো পড়ছো, ডিকশনারি আর কি করে ব্যবহার করবে? তোমাদের বই নেই, ডিকশনারি বুক নেই, হার্ড কপি নিশ্চয়ই থাকা উচিত একটা স্টুডেন্টের কাছে। দেখো, দেখো এখান থেকে দেখে নাও। অ্যাপ্লিকেশনটা একবার ভালো করে দেখে নাও। দেখে আমাকে বলো, বলো সাইকা। যে গড বুঝতে পেরেছো? তো তুমি কি টিচারকে এজ এ গডের জায়গায় নিয়ে চলে যাবে? বলো যাবে? যাবে কি যাবে না বলো? যাবে না। তাহলে ওই শব্দটা অনেক উচ্চ লেভেলের হয়ে গেছিল। ওটাকে অতটাও যাওয়া যাবে না। তাহলে এই যে আমাদের মেহবুর যেটা বলেছে, সেটাই কিন্তু এখানে চলবে। সেটা যে টিচারদের সাথে রেসপেক্ট কথাটা খুব ভালোভাবে যায়। ঠিক আছে? তাহলে লিখো, তাহলে এই সেন্টেন্সটা লিখো, হি
রেসপেক্ট হিজ টিচার ভেরি মাচ বা শুধু মাচ লিখলেও হবে। হি রেসপেক্টস হিজ টিচার, রেসপেক্টস বানানটা RESPECTS, হিজ টিচার্স, টিচারের সাথে এস যোগ করবে, দিয়ে লেখো মাচ অথবা ভেরি মাচ। ঠিক আছে? তারপরে দেখো, সে তাদের উপদেশ ভোলে না। হ্যাঁ, He does not forget that their their he does not forget their advice. মিউটটা খুলে বল, আমি শুনতে পাবো না। হ্যাঁ, বলো। হি ডাজ নট ফরগেট দেয়ার অ্যাডভাইস। গুড, ভালো হয়েছে। একদম। এবার আমার এটার বাইরে ভাবো, তোমরাও ভাবো। এটা ভালো, খুব ভালো একটা সেন্টেন্স। সেকেন্ড ভাবো। অ্যাডভাইসের জায়গায় গাইডেন্স। হ্যাঁ, হতে পারে। কিন্তু অ্যাডভাইসটা বেশি ভালো যাবে। গাইডেন্স বিষয়টা শুধুমাত্র কি হয় বলতো? হ্যাঁ, অনেকটা পার্থক্য বলতে গেলে গাইডেন্সের ইয়েটা মানে এরিয়াটা কম হয়। এই যে আমাদের যে অ্যাডভাইসের মধ্যে কিন্তু গাইডেন্সও আছে, মোরালিটি শিক্ষাও আছে, সবকিছু লুকিয়ে আছে। তার জন্য অ্যাডভাইস শব্দটা গাইডেন্স থেকে ভালো। কিন্তু তুমি যেহেতু গাইডেন্স বলছো, আমি ভুল বলতে পারি না। এটা ল্যাঙ্গুয়েজ। আমি বলতে পারি না তোমারটা ভুল। তাহলে হি ডাজ নট ফরগেট দেয়ার অ্যাডভাইস। আর কেউ কিছু বললে না, মেহবুব ভাবছো বললে, বলো ভাবো। ধীরে ধীরে শেখো, ভাবো ভাবো ভাবো, সবাই ভাবো। কোনটা কোনটা? গাইডেন্সটা। হ্যাঁ, বলো বলো। হ্যাঁ, বল। অ- হ্যাঁ, ইন দেয়ার হেড, ইন দেয়ার হেড নাকি? বেশি জটিল করে দিচ্ছ এটাকে, জটিল করবে না। সহজ ভাবে ভাবো। দেখো তোমাদেরকে কিভাবে চেঞ্জেস হয় সেগুলো করার জন্য কিছু কিছু হয়তো একটু কম হবে সেন্টেন্সটা। তবুও আমি তোমাদেরকে কমা সেন্টেন্সটা করাবো ভালো সেন্টেন্সের থেকে, তোমাদেরকে জাস্ট শেখানোর উদ্দেশ্যে। ঠিক আছে? যেমন এখানে তোমাদেরকে কিভাবে চেঞ্জ করা যায়, যেমন সেটা আমি বলছি যে হি ডাজ নট ফরগেট, সে ভোলে না। সে বলছে কি, সে শিক্ষকদের ভক্তি করে, সে তাদের উপদেশ ভোলে না। তার মানে যদি আমরা এটা করি, সে তাদের উপদেশ ভোলে না মানে কি মনে রাখে। হ্যাঁ, তা মনে রাখার জন্য এদিকে ওই পুট আপ এইসব কি করছো? রিমেম্বার, রিমেম্বার মানে মনে রাখা। আর তুমি রিমেম্বারের ফ্রেজাল ভার্ব ভাবো, তাহলে কিন্তু হবে। ফ্রেজাল ভার্বটা আবার আরো ভালো হবে। কিপ আপ, কিপ আপ মানে, কিপ আপ মানে তো মনে রাখা না। রিমেম্বারের রিমেম্বারের ফ্রেজাল ভার্বটা, দাঁড়াও আমিও ভুলে গেলাম। রিমেম্বারের ফ্রেজাল ভার্বটা, ইয়েস, কল আপ। আই ক্যান নট কল আপ ইনস্টেড। ঠিক আছে? তাহলে সেই ফ্রেজাল ভার্ব যদি ব্যবহার করতে পারো, অবশ্যই তুমি তোমার ইংরেজি অনেক রেটে বেড়ে যাবে। তুমি যদি একটা ইডিয়ম জোগাতে পারো, তোমার ইংরেজি আরো ভালো হয়ে যাবে। তুমি যদি একটা মানে পার্টস অফ স্পিচ কে অ্যাডজেক্টিভটাকে চেঞ্জ করে ভার্ব আকারে দেখাতে পারছো, কিন্তু অবশ্যই সেন্টেন্সটা যেন ঠিক থাকে। তাহলে তোমার সেন্টেন্সের মাত্রা বেড়ে যাবে। যদি তুমি একটা সহজ কথাকে ওরা যেভাবে লিখেছে না লিখে তুমি ঘুরিয়ে তোমার মতো করে লিখলে, কঠিন কথাটাকে সহজ করে লিখে দিলে, সেটাতে তোমার নাম্বার ভালো হবে। এরকম অনেক কিছু চেঞ্জেস যদি তুমি করো, তোমার কিন্তু লেখাটা
বুঝতে পেরেছো? তাহলে সে উপদেশ ভোলে না, তার মানে এটা দেখো, হি ডাজ নট ফরগেট দেয়ার অ্যাডভাইস। এটা কিন্তু একদম ভালো ইংরেজি। কিন্তু আমি রিমেম্বারটা কেন দিলাম? যাতে করে তোমরা চেঞ্জ কিভাবে করতে হয় সেটা শিখবো তার জন্য। তো ওইটাও যদি লেখো তাহলে হবে হি আহ হি অলওয়েজ রিমেম্বার দেয়ার হি অলওয়েজ রিমেম্বারস দেয়ার অ্যাডভাইস, এটা করতে পারো। সে সবসময় মনে রাখে। সে ভোলে না মানে কি, সে সবসময় মনে রাখে, তাই তো? তাহলে অলওয়েজ শব্দটা যদি আবার যোগ করে দেওয়া হয় তাহলে কিন্তু আরো ভালো হয়ে যাবে। তাহলে হি অলওয়েজ রিমেম্বার রিমেম্বার্স দেয়ার অ্যাডভাইস, এটা করতে পারো। অথবা ফরগেট শব্দটাকে যদি করো, এইখানে হি ডাজ নট ফরগেট করেছে, এইখানে যদি আমরা করি হি নেভার ফরগেট, তাহলে কিন্তু আরো ভালো হয়ে যাবে। যদিও কখনো শব্দটা আমাদের বাংলায় নেই, তবুও আমরা এটার উপর যদি জোর দিয়ে দিই, তাহলে নেভার শব্দটা আমরা সেন্স থেকেও আমরা এপ্লাই করতে পারি। তো সেক্ষেত্রে এপ্লাই করলে সেন্টেন্সটা ভালো হয় যদি, অবশ্যই করা যাবে। এখানে তোমার রিল্যাক্সেশন আছে, যে হুবহু শব্দটা ওখানে নিয়ে নেভার তুমি কেন লিখলে এখানে দেখা হয় না। আলটিমেটলি তুমি সেন্টেন্সটা কত সুন্দর লিখেছো এটা দেখা হয়। বুঝতে পেরেছো? তাহলে কোনটা লিখবে বলো? এবার তোমাদেরকে অনেকগুলো অপশন দিয়ে দিচ্ছি, তোমরা কোনটা চাইছো? বলো, এতক্ষণ থামলে হবে না, সবাই পার্টিসিপেট করো। সবসময় আমি থামলাম, আমি থেমে গেছি মানে তোমরা কথা বলছো, তোমরা থেমে গেছো মানে আমি কথা বলছি। হ্যাঁ, তাহলে করে দাও। প্রথমে হচ্ছে হি ডাজ নট ফরগেট, এটা লিখো, হি ডাজ নট ফরগেট, FORGET, হি ডাজ নট ফরগেট দেয়ার অ্যাডভাইস। আর একটা লিখো, হি অলওয়েজ রিমেম্বারস দেয়ার অ্যাডভাইস, অলওয়েজ রিমেম্বারস দেয়ার অ্যাডভাইস। ঠিক আছে? তাহলে একটা কমপ্লিট। এবার দুইয়ে চলে যাচ্ছে। নাও ভাবো এবার যে কি হবে। আবার সেই গরু এসেছে। হ্যাঁ, এই যে কাউ ইজ এ ভেরি ইউজফুল। আর কে কি বলছো? এটা ঋষিতে তোমার কাছ থেকে এক্সপেক্ট করে দিই, তুমি একটা সিলি মিস্টেক করে দিয়েছো। ভাবো। Cow is very helpful animal. হেল্পফুল, উপকারী। হেল্পফুল মানে সাহায্যকারী। উপকারে সাহায্য করে animal। হ্যাঁ, একই, কিন্তু কিন্তু আর একটা শব্দ আছে যেটার মধ্যে হেল্পফুলটাও চলে আসবে, আরো অনেক কিছু আসবে। সেই শব্দটা ব্যবহার করলে বেশি ভালো হবে। একমুখী শব্দগুলোকে আমরা ব্যবহার করব। যেখানে রেঞ্জ বড় আছে সেখানে চেষ্টা করতে হবে যে শব্দগুলো বসালে এরিয়া বেশি কভার হবে। একটা শব্দের মধ্যে বেশি কিছু ঢুকে আছে মিনিং হিসেবে, আমরা সেইগুলোকে ব্যবহার করব। আর ঋষি তো একটা ছোট্ট মিস্টেক করে ফেলেছো বললাম, ভাবতে পেরেছো কি মিস্টেক করেছো? ও সাইকা, সাইকা। তো আবে যেই হোক, যে বলেছে সে রিপ্লাই করবে। হ্যাঁ, আমি তো অতটা দেখতে পাচ্ছি না স্ক্রিনটা সবসময়। আবার তুমিও সিলি মিস্টেক করে দিয়েছো। এই সিলি মিস্টেক দাটা গুলোই কিন্তু দাটা দাটা হবে। হবে না কোথায়, দাটা হবে। বলেনি বা। বলুন। হ্যাঁ, গরু উপকারী প্রাণী মানে গরু জাতিটাকে বোঝানো হচ্ছে সবাই। তাহলে যখন জাতি বোঝাচ্ছে, জাতি বোঝানোর জন্য আমি তোমাদেরকে তিনটে ইংরাজি শিখিয়েছিলাম। একটা হচ্ছে এ কাউ, ইজ এ ইউজফুল অ্যানিম্যাল। এই এটা হচ্ছে একটি সেন্সে নয়, কিন্তু এনি সেন্সে বসে। এটা তোমাদেরকে নাউনের চ্যাপ্টারে আমি পড়িয়েছি। প্রত্যেকটা চ্যাপ্টারই কাজে লাগবে বাবা। প্রত্যেকটা চ্যাপ্টার যেগুলো হয়ে গেছে রিভাইজ করো, নাহলে কিন্তু পারবে না, বলে দিলাম। তো সেই রিভাইজ করার সময় দেখবে যে ওখানে লিখিয়েছিলাম যে দা কাউ করা যায়, এ কাউ করা যায়। আর যদি আমরা দা এ
কিছু না বসাই তাহলে কাউজ করা যায়। কাউজ আর ইউজফুল অ্যানিমালস এটাও করা যায়। ঠিক আছে? ৩ টে করা যায়। তো আমরা স্ট্যান্ডার্ড ভাবে সবথেকে দা ব্যবহার করি। তাহলে দেখো দা কাউ, এরপরে বলো। দা কাউ বলে দিলাম, এরপরে বলো। উপকারিতা কি লিখব? বলো, বলো, বলো। কি এলো, কি এলো? ইউজফুল। হ্যাঁ, ইউজফুল তো ভালো ইংরেজি। ইউজ এর মধ্যে সব আছে। হেল্প করাও আছে। ইউজ এর মধ্যে তোমার মানে হেল্পের যত কিছু আছে, যত ধরনের হেল্প হয়, সবকিছু ইউজ এর মধ্যে আছে। এবং মানে ওর যে এমনি গুণাগুণ, যে গুণাগুণগুলো আমাদের উপকারে আসে, সেই সমস্ত গুণাগুণ কিন্তু ইউজ এর মধ্যে আছে। তাই ইউজফুল শব্দটাই এখানে যাবে। আমি দেখতে চাইছিলাম আরো তোমরা অন্য কিছু ভাবছো কিনা। আর কিছু নয়। অন্য শব্দ আসেনি যখন অসুবিধা নেই। হ্যাঁ, এই দেখো এসছে গো এতক্ষণে। বেনিফিশিয়াল। বেনিফিশিয়াল হবে অবশ্যই। কাউ ইজ আ ভেরি বেনিফিশিয়াল অ্যানিমাল, অবশ্যই হবে। কিন্তু সবথেকে ভালো হবে ইউজফুলটা। আর হেল্পফুল এর থেকে বেনিফিশিয়ালটা ভালো হবে। ডোমেস্টিক ডোমেস্টিক হবে না। ডোমেস্টিক মানে গৃহবাড়ি। মানে বাড়িতে। যাদেরকে আমি পুষি বাড়িতে। পুষি মানে ইউজফুলটা বেশি ভালো হবে, কিন্তু বেনিফিশিয়ালও হবে। বেনিফিশিয়াল মানে যে বেনিফিট, যাদের কাছ থেকে আমরা বেনিফিট পাই, তাকে বেনিফিশিয়াল বলা হয়। অবশ্যই হবে। তারপরে তাহলে কি লিখলে? দা কাউ ইজ কি লিখলে? এ ইউজফুল অ্যানিমাল। এটা দিয়েছো তো? এটা কিন্তু দিতে হবে, কারণ সিঙ্গুলার করা হয়েছে। তারপরে বলছে আমরা গরুর দুধ খেয়ে জীবন ধারণ করি, কি হবে বলো? হ্যাঁ, হ্যাঁ, ভাবো, ভাবো। কিছু আসছে? তোমাদের মাথা থেকেই বের করবো, কারণ আমি বলে দিলে তোমার কোনো লাভ হবে না। তাহলে হরর করে এখানে শেষ হয়ে যাবে, অনেকগুলো কন্টেন্ট করে দেওয়া হবে, কিন্তু লাভ হবে না কিছু দিনের শেষে। জীবন ধারণ করার ইংরেজি কি? জীবন ধারণ করা। সাইকার কি প্রবলেম হচ্ছে, বারবার অ্যাড হচ্ছে, বেরিয়ে যাচ্ছ? আমরা গরুর দুধ খেয়ে জীবন ধারণ করি, যে কোনো জীবন ধারণ করা। যদি বলি আমরা ভাত খেয়ে জীবন ধারণ করি, আমরা জল খেয়ে জীবন ধারণ করি, যখনই হবে তখন একটা ফ্রেজাল ভাব আছে, ব্যবহার করে দেবে লিভ অন। তাহলে হচ্ছে উই লিভ অন। লেখো উই লিভ অন দ্য মিল্ক অফ দ্য কাউ। বুঝতে পেরেছো? ওই খাওয়া খাওয়া শব্দটাই থাকবে না, উই ইট এসব কিছু থাকবে না। উই লিভ জীবন ধারণ করি। কিসের উপরে জীবন ধারণ করি? মানে ওইগুলোর উপরে জীবন ধারণ করি, তার মানেই হচ্ছে যে আমি ওইগুলো খেয়েই জীবন ধারণ করি। তাহলে তুমি ডাইরেক্ট ওই খাওয়া শব্দটাকে জোর দিচ্ছ। খাওয়াটা থাকতেই হবে। এই খাওয়া শব্দ ইংরেজি হচ্ছে ইট। যা হোক করে তুমি ইটটাকে ঢোকানোর চেষ্টা করছো, ওই জন্য তুমি ভাবতে পারো নি সেন্টেন্সটাকে। ইট তো আমি দিতে পারছি না। অন্য কিছু আসছে, কিন্তু ইটটা দিতে পারছি না, তাই তো? জানি এগুলো। এগুলো হ্যাঁ। তাহলে দেখো ছোট সেন্টেন্স কিন্তু ভাবাচ্ছে। তাহলে লেখো উই লিভ অন দ্য মিল্ক অফ দ্য কাউ। তারপরে বলছে গরু ৪ টি পা,
দুটি শিং, একটি লেজ আছে। বলো। গরুর এটার ইংরেজি কি হবে বলো? ইট করলে গরু আছে কিন্তু তুমি লিখছো ইট। কাউস হবে। কাউ কাউ হ্যাজ লিখবে না ইট হ্যাজ লিখবে সেটাই আমি বলতে চাইছি। আচ্ছা, আর কেউ কিছু বলবে? কিন্তু বাংলায় তো এ দিয়েছে কাউ। এ কাউ। আচ্ছা, না, মেহেবুর ঠিক বলেছে, দি মেহেবুরই কাউ, ঠিক দি কাউ। বলেছে। দা কাউ হবে না, কিচ্ছু হবে না। দা কাউ তো প্রথমে ব্যবহার করে দিয়েছি আমরা, ওই গরু নিয়েই তো কথা হচ্ছে। তাহলে ইংরেজির ক্ষেত্রে একটা খুব বিশাল নিয়ম আছে, সেটা হচ্ছে যে সেকেন্ড টাইম আমরা যখন কোনো নাউনকে ব্যবহার করি, তখন আর নাউনটাকে ডাইরেক্ট ব্যবহার করতে পারি না, প্রোনাউন ব্যবহার করতে হয়। ঠিক আছে? তাহলে গরু তো আমরা গা কাউ তো বলে দিয়েছি, তার বদলে আমরা ইট বসাবো। বসাতেই হবে, কিন্তু বাংলার ক্ষেত্রে কোনো নিয়ম নীতি নাই। বাংলা গরু আবার লিখেছে, লিখতেই পারে, সেটা বাংলার গ্রামার অনুযায়ী বাংলা চলবে। তো আমরা ইংরেজি গ্রামার অনুযায়ী চলবো। তাহলে আমরা কেন আবার গরু লিখেছি আমরা গরু লিখবো, এমন কোনো ব্যাপার কিন্তু নেই। বুঝতে পেরেছো? আমি ওই জন্যই বারবার বলছিলাম না যে ইংরাজিটা ইংরাজির মতো চলবে, বাংলা বাংলার মতো চলবে। ওইটাকে হুবহু করব, এই ভাবনা থেকে প্রথম বেরিয়ে আসতে হবে, নাহলে কিন্তু ভালো ইংরেজি করতে পারবে না। তাহলে গরুরটা তুমি বললে ইট, বাহ গুড। তারপরে বলো ইট হ্যাজ ফোর লেগস, টু টু হর্নস এর যোগ করবে, এন্ড এ টেল, বাহ গুড, ভালো। ও বাবা, তুমি খেলা দেখছিলে তার মানে? জিতলো জিতলো, ইন্ডিয়া জিতলো, আমিও দেখছিলাম একটু আগে। আচ্ছা ঠিক আছে, রোহিত কত করেছে? ও, শুভমান ইংল্যান্ড 100 করে। বেশ ঠিক আছে। তারপরে দেখো গরু চতুষ্পদ জন্তু, বলো। হ্যাঁ ইট ইজ, হ্যাঁ দাকাও লেখা যাবে না, দাকাও লেখো না, ইটটাই লেখো, বেশি ভালো হবে। ইট ইজ ভেরি গুড। ফোর ফুটেড, ফোর আর ফুটেড মাঝে হাইফেন হবে, হ্যাঁ। আর একটা ভালো ইংরেজি হয় কি বলতে পারো? কোয়াড্রো। হ্যাঁ, কোয়াড্রাপ। কোয়াড্রাপ কথাটা থেকে, এই যে কোয়াড, এই যে আমরা ম্যাথ করি যখন, কোয়ার্টারলি। হ্যাঁ, ম্যাথ করি যখন দেখবে কি থাকে, কোয়ার্টারলি। ট্রায়াঙ্গেল থাকে। ট্রায়াঙ্গেল মানে কি গো? ত্রিভুজ, তাই তো? মানে ট্রাই মানে তো তিনটে, যার তিনটে অ্যাঙ্গেল আছে তাকে ট্রায়াঙ্গেল বলা হয়। ঠিক আছে? তেমনি যখন চতুর্ভুজ বলি তার ইংরেজি কি গো? ইয়েস, কোয়াড্রিল্যাটারাল। এই কোয়াড্রি মানে হচ্ছে চার, ঠিক আছে? তাহলে কোয়াড্রি ওইখান থেকে পেলাম। কোয়াড, কিউ ইউ এ ডি, বলি না যে গেম খেলার সময় দেখবে কোয়াড করে খেলবো। বিভিন্ন যে ফ্রি ফায়ার হাবি জাবি খেলাগুলো ছিল না, কোয়াড করে খেলতে হয়। ওই কোয়াড মানে হচ্ছে চারজনের টিম কিন্তু। ঠিক আছে? তো সেই কোয়াড করার সাথে, কোয়াডের সাথে আমাদের এই গ্রুপড, ডি আর ইউ পি ই ডি, এটা যদি যোগ করে দিই তাহলে কিন্তু চার পায়া প্রাণী হয়। তাহলে এটা খুব স্ট্যান্ডার্ড একটা ইংলিশ। এটা যেহেতু ল্যাটিন থেকে এসেছে এই শব্দগুলো, অন্য ল্যাঙ্গুয়েজ থেকে এসেছে ইংরেজিতে, তাই এই শব্দগুলোর আবার খুব ওয়েট আছে। এগুলো যদি ব্যবহার করতে পারো, অনেক নাম্বার বেশি পাবে। ঠিক আছে? তাহলে ফোর ফুটেরটা ভালো হয়েছে, একদম খারাপ না, একদম ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, কিন্তু কোয়াড্রিপ্টটা আরো ভালো হবে। দেখুন, ইট ইজ এ কোয়াড্রুপ, কোয়াড্রুপ বানানটা শুধু আমি লিখে দিচ্ছি, কিউ ইউ এ ডি আর ইউ পি, ডি আর ইউ পি ই টি, এটা লিখো। তাহলে লিখবে ইট ইজ এ কোয়াড্রুপড অ্যানিমাল। ওকে,
বেশ! তাহলে আমরা নেক্সট এ যাচ্ছি। হ্যাঁ, বলো। এডি আর-ইউ-পি-ডি। হ্যাঁ, পি, পি। এই তো লিখেছে পি। ঠিক আছে? বেশ! তারপরে চলে যাও উম এটা। আমি একটি পাখি। বলো। না, 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 ওইসব কিছু না। আমি একটি পাখি। তোমাকে নরমালি বলছি। তুমি বলছো আমি একটি পাখি। তুমি পাখি তুমি কথা বলতে পারো। ইয়েস, আই অ্যাম এ বার্ড। এটা সহজ। এটা সহজ জিনিসটা সহজ করে বলো। হ্যাঁ, এটা সহজ আছে তাড়াতাড়ি করো। I have two wings তারপর? হুম। এখানেও একটা জিনিস করা যেতে পারে। এখানেও আরেকটা জিনিস করা যেতে পারে। বলছে I can fly by the two wings করছো? এটা তো pronoun ব্যবহার করো। two wings আগে বলে দিয়েছি। I can fly I can fly in the sky with them ওগুলোর সাহায্যে। তাই না? with them এটা করতে পারো অথবা আরেকটা জিনিস করতে পারো। এই যে দুটো সেন্টেন্স কি করা যাবে না নয়, এক্সপেরিমেন্ট করা সবসময়ই যাবে। এই দুটো সেন্টেন্সকে তুমি আলাদা, আলাদা করে জয়েন করতে পারো। মানে এই যে লিখলে না যে আমার দুটি ডানা আছে, এই যে এখানে আমার দুটি ডানা আছে আর ওই দুটির সাহায্যে আমি আকাশে উড়ি, এই দুটোকে একটা করে দেবো। কিভাবে? তুমি করতে পারো I have two wings with which I fly in the sky এটাও করা যায়। বুঝতে পেরেছো? তুমি যত ভাববে তত বেরোবে। আমি আজকে এটা এই ইংরেজি বলছি তো, কালকে আবার আমি অন্য ইংরেজি বলতে পারি। বা আমার কাছে যে বইটা আছে, যে বইটা থেকে তোমাদেরকে আমি পড়াচ্ছি, সে বইয়ে কিন্তু ইংরেজি এটা নেই। অন্য আছে। আবার কোন ইংরেজি ওদের ভালো লাগে সেগুলো আবার ওইগুলোর বাইরে বেরোয় না। বুঝতে পেরেছো তো? তো তুমি ভাবলে তোমার বেরোবে। ভাবলে বেরোবে। না ভাবলে বেরোবে না। হ্যাঁ, লিখে নাও। সবাই লিখো। আমি লিখে দিচ্ছি দেখো। I have two wings এগুলোর জন্য ক্লজ অ্যানালিসিস শিখতে হবে। নাহলে তুমি দুটো সেন্টেন্সকে এইভাবে জয়েন করতে পারবে না। এইখানে হচ্ছে হ্যাঁ, উইথ উইথ হুইচ আই ফ্লাই ইন দ্য স্কাই। বুঝতে পেরেছো? তারপর বলছে দেখো আমি গাছের ডালে আমার বাসা বাঁধি এবং সেখানে সুখে বাস করি। হ্যাঁ, ও তো হয়ে গেল তো এটা। এর পরের সেন্টেন্সটা বলছি। উইথ হুইচ আই ফ্লাই না করে আমি উঠতে পারি বলেছে। আই ক্যান ফ্লাই ইন দ্য স্কাই। ক্যানটা যোগ করে দাও তো। ঠিক আছে? তারপরে যেহেতু এটা এবিলিটি এটা, তাই মোডাল ভার্ব হিসেবে ক্যানটা ব্যবহার করেছি। নেক্সট বলছি দেখো। বাকিরা ভালো লাগছে তো? হজম হচ্ছে তো? সেন্টেন্স গুলো? তাহলে বলো অন্য সেন্টেন্স তোমাদের থাকলে বলো আমরা রেকটিফাই করব। না তারা কি ক্লাসে বলতে গেলে তারা অনেকেই মানে ধৈর্যহারা হয়ে বেরিয়ে গেছে ক্লাস থেকে। আর কিছুজন আছে আসবে পরের দিন থেকে হয়তো জয়েন করবে। মানে আমার একটু ইরেগুলার হয়েছিল বলে হয়তো স্টুডেন্টদের মধ্যে একটু ইয়ে তৈরি হয়েছে। ঠিক আছে? তো তার জন্য হয়তো অনেকে করছে না। চিরঞ্জিত খুব সিরিয়াস স্টুডেন্ট ছিল। চিরঞ্জিত যেন জয়েন করবে বুঝতে পারছি না, কোনো রিপ্লাই করেনি গ্রুপে। দেখছি চিরঞ্জিতকে ফোন করে দেখবো হয়। তারপর সুমন আজকে বিয়ে বাড়িতে সুমন জয়েন করবে। তাহলে দুজন হলো।
আর একটা নতুন স্টুডেন্ট খুব সিরিয়াস বলল, কিন্তু জয়েন করেনি। নতুন স্টুডেন্ট জয়েন হয়েছে। আশরাফুল খুব সিরিয়াস স্টুডেন্ট। আশরাফুলও জয়েন করেনি। দেখছি। এটা রেকর্ড হচ্ছে, রেকর্ডের ক্লাস পেয়ে যাবে ওরা। পরের দিন কথা বলে দেখি। তারপরে তারপরে বলো। আমি গাছের ডালে আমার বাসা বাঁধি এবং সেখানে সুখে বাস করি। সত্যি কথা বলতে গেলে আসলে কি হয়েছে জানো তো? মানে স্টুডেন্ট গুলো, কিছু স্টুডেন্ট মানে তোমরা রেগুলারলি ক্লাস করছিলে ঠিক আছে, কিন্তু তোমাদের মধ্যে ইরেগুলারিটি ছিল বলে আমারও একটু মানে একটু ধৈর্য হারিয়ে ফেলেছিল। যার জন্য হ্যাঁ, না তুমি ছিলে কিন্তু অ্যাক্টিভলি সবাই ছিল না। কেউ বিশাল কামাই করছিল এ করছিল। ঠিক আছে? যেমন ঋষিতা শুধুমাত্র বলেছিল যে স্যার আমার একটা প্রবলেম আছে ফ্যামিলি। তাছাড়া কেউ বলেওনি। আর ইরেগুলার ভাবে ক্লাস করতো। যার জন্য আমার একটু বিরক্তি হয়েই বলতে পারো আমি এতদিন বন্ধ রেখেছিলাম। আর তাছাড়া ব্যস্ততাও ছিল অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। না বাড়ি গ্রামের দিকে যারা থাকে হয়তো তাদের অসুবিধা হতে পারে, নেটওয়ার্কের সমস্যা। আরো অনেক কিছু সমস্যা থাকে তো বাড়ির। যেমন মৌমিতা বলে যে মেয়েটা, ও সিরিয়াস স্টুডেন্ট ছিল। কিন্তু ওর বাড়ি কত ম্যারেড, এবার বাড়িতে তোমরা খাবার তৈরি করতে হয়, করতে হয়। ওর জন্য একটু বড় সমস্যা হতো। কিন্তু ও রেকর্ডেড করে নিত। ঠিক আছে? কিন্তু তার পরবর্তীতে ও আমাকে বলেছিল যে আমার একটা প্রার্থনা করতে। ও কিন্তু ফোন করে আমাকে ভালোভাবে ব্যাপারটা বলেছিল। তো আমি দেখলাম, বললাম যে ঠিক আছে তুমি করো, আর চেষ্টা করো রেকর্ডেড যখন সময় পাবে করে নেওয়া। ও কিন্তু করতো বা এখনো করে। বুঝতে পেরেছো তো? কিন্তু ক্লাসে আসে না। ক্লাসে কোনো স্টুডেন্ট ক্লাস করে না কিন্তু রেকর্ডেড গুলো করে। এরকম আছে। না সে আমি ব্যবস্থা করে যদি ছাড়া এখন। আমি গাছের ডালে বাসা বাঁধি কিন্তু কথা বলে এবং সেখানে সুখে থাকি। আই বিল্ড, হ্যাঁ বুল্ড নয় বিল্ড। টি কেন হবে? বাসা বাঁধি তো, এখনো তো বাঁধি। প্রেজেন্টে বলো। বাসা বাঁধার এনে যে ওই বিল্ড করো না, হ্যাঁ বিল্ড মানে তৈরি করা। নেস্ট মানে বাসা। তুমি বিল্ড বলছো, BUILD বলছো, মানে পাস্ট টেন্সে বলছো। পাস্টে বলছো কেন? প্রেজেন্টের ঘটনা তো এটা। ওই জন্য বলছি বিল্ড বলো, শুধু বিল্ড বলো, BUILD। বুঝতে পেরেছো? এবার বলো। হ্যাঁ, অন দা ট্রি হবে না। প্রথমে তো ট্রি একবার এসছে। যখনই একবার আসবে আর্টিকেলের নিয়মে কি বলেছিলাম? ফার্স্টে যে নামগুলো আসবে আমরা অবশ্যই ইনডেফিনিট আর্টিকেল এ বা অ্যান ব্যবহার করব। সেকেন্ড টাইম যখন ওই কাজটা সম্বন্ধে আবার বলা হবে তখন দা ট্রি ব্যবহার করব। বুঝতে পেরেছো? যে রুলস গুলো শিখেছি এমনি এমনি নয়, সেগুলোকে অ্যাপ্লাই করতে হবে এখানে। তাহলে কি হবে? এ ট্রি করতে হবে। ঠিক আছে? তুমি যেটা বললে। অ্যান্ড এবং সেখানে সুখে বাস করি বলছে। কি হবে? and really there বল and বল। and live there. লিভ হ্যাপি দেয়ার, হ্যাঁ অবশ্যই হ্যাপিলি দেয়ার, দুটোই হবে। তো এটাকে তোমরা আর অন্যভাবে কিছু ভাবছো না, এটাই। আই বিল মাই নেস্ট অন দ্য ব্রাঞ্চ অফ এ ট্রি অ্যান্ড লিভ দেয়ার হ্যাপিলি। এটা করছো। হ্যাপিলিটা আগে দিলেও হবে, হ্যাপিলি দেয়ারও হবে, সব হবে। হ্যাঁ, না হ্যাপি আবার হ্যাপিটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করতে পারো না তুমি। কারণ হ্যাপিটা তো অ্যাডজেক্টিভ না, ওটাকে অ্যাডভার্ব যেহেতু ভার্বের গুণাগুণ প্রকাশ করছে, তাই আমাকে হ্যাপিলিটাই করতে হবে। কারণ অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করতে হবে। বুঝতে পেরেছো? পার্টস অফ স্পিচে প্রচুর স্ট্রং হতে হবে তবে প্যাসিভ রাইটিং। মানে এবার বুঝতে পারছি যে গ্রামারটা কতটা প্রয়োজন, তবে তুমি প্যাসিভ রাইটিং করতে পারবে। না 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 না, অত ভয় কার কিছু নেই। সহজ করে প্রেজেন্ট করছি তোমাদের কাছে। কঠিন করে প্রেজেন্ট আমি কখনোই করিনি, যতগুলো শিখেছি। বলো। ওটা লেখা আমরা নতুন কিছু ভাবছি।
ভাবছো না ওটাই ভাবছো? আচ্ছা, আমি একটা অন্য কিছু ক্লজ দিয়ে ভাবার চেষ্টা করছি দুটোকে সেন্টেন্সকে এক কাছে। না, না বাদ রাখছো কেন? ওটা ভালো তো, ভালো ইংরেজি। আই গাছের ডালে বাসা বাঁধি। এটা যদি ইনফিনিটিভ ব্যবহার করে নিই কেমন হয়? এন্ড না করে, যদি টু লিভ দেয়ার হ্যাপি বা টু হ্যাপিলি লিভ দেয়ার, টু এর পরে হ্যাপিলি যোগ করে দিলাম। অ্যাডভার্বটা টু এর পরে দিয়ে দিলাম। দেখো, ওই একই ইংরেজি শুধু নাড়াঘাটা করো, তবে ইংরেজিটা অন্য লেভেলে চলে যাবে। তাহলে লিখো, আমি বলছি যে লেখো, আই বিল্ড মাই নেস্ট অন দ্য ব্রাঞ্চ অফ এ ট্রি টু হ্যাপিলি লিভ দেয়ার। বুঝতে পেরেছো? টু এর পরেই হ্যাপিলি দিয়ে দিলাম। খালি ঘোরাও, খালি ঘোরাও, চেষ্টা করো, এক্সপেরিমেন্ট করো সেন্টেন্সটাকে। ডাল মস্তিষ্ক রেখো না, যেটা আছে সেটা রেখো। তারপরে তাহলে এটা হলো সবার, এভরিবডি। আমি লিখলাম না, লেখা হলো সবার। রেসপন্স করো। সাই- সাইকা রিশিতা, নাম ধরে বলতে হবে। কিছু ডিস্টার্ব হয়েছে তো। বেশ, তারপরটা বলো। হ্যাঁ, হ্যাঁ, পাচ্ছি। তারপরে বলো যে উম, চারটি ডিম আছে। হ্যাঁ, তারপর যে আমার বাসায় চারটি ডিম আছে। My nest my nest has four eggs. হ্যাঁ, মাই নেস্ট হ্যাজ ফোর এগ। হবে না, হবে না। আই হ্যাভ ফোর এগ ইন মাই নেস্ট। অল হবে। ইন মাই নেস্ট। ঠিক আছে, এটা এটা করতে হতো। হ্যাঁ, অথবা অথবা দেয়ার দিয়ে বলে আরো ভালো হয়। ফোর এগস আর দেয়ার ইন মাই নেস্ট। হ্যাঁ, লিখো, ফোর এগস আর দেয়ার ইন মাই নেস্ট। সবই হবে, আই হ্যাভ যেটা বললে ওটাও হবে, এটা আরো ভালো। ঠিক আছে, তারপরে তারপরেরটা কি আছে বলো। বলছে তোমরা দেখতে, ডিমগুলি দেখতে পারো কিন্তু হাত দিও না। ইউ ক্যান স হবে না, ইউ ক্যান সি হয়। স্ক্যানের পরে কখনোই পালস ফর্ম হয় না। হ্যাঁ, সি দেম না করে, সি মানে তো এমনি চুপ করে রাখলেই যে দেখা সেটাকে সি বলা হয়। সি মানে মানে একটু তাকানো ব্যাপারটা এখানে আছে, সেহেতু লুক শব্দটা বেশি। হ্যাঁ, তাহলে লেখো, ইউ ক্যান, ইউ ক্যান হবে না, সরি, ইউ মে হবে। পারমিশন দিচ্ছে না। পারমিশন যখন আমরা টিচারের কাছে পারমিশন, মে আই কাম ইন স্যার বলি, তাই তো? ক্যান আই কাম ইন বলি। তো ওই জন্য এই গিভিং পারমিশন এর জন্য আমরা আমরা মোডাল ভার্বটা একটু শিখবো। ঠিক আছে, মোডালটা একদিনে হবে না, প্রায় 3 দিনের ক্লাস লাগবে, তবে আমি মোডাল শেখাতে পারবো। তো মোডালের ব্যবহারটা শিখতে পারলে তুমি বুঝতে পারবে যে এখানে মেটা যাবে। তাহলে ইউ মে লুক অ্যাট দেম, ডিমগুলোর জন্য দেম ব্যবহার করছি। ঠিক আছে, ইউ মে লুক অ্যাট দেম, বাট, বাট কিন্তু টাচ করবে, বাট ডু নট টাচ দেম।
but do not touch them. হ্যাঁ, বাট ডোন্ট টাচ দেম, বাট ডোন্ট, এটা কনভারসেশন চলছে তো। এখানে ডোন্ট টাচ করা যাবে। কনভারসেশন এ করা যায়, ঠিক আছে? তারপরে তোমার এই যে কনভারসেশন এ যে সমস্ত ইংরেজিগুলো বলি না আমরা, মেকিং কনভারসেশন, ওই কনভারসেশন এ আমরা এই শর্ট টার্ম ব্যবহার করতে পারি। তাছাড়া আর কোথাও পারি না। শুধুমাত্র কনভারসেশন এ পারি, আর যখন ডাইরেক্ট স্পিচ লিখি আমরা না, ডাইরেক্ট স্পিচ আমরা পারি। মানে ওটাও কনভারসেশন এ পারি। আর আর পারি তোমার হচ্ছে কোয়েশ্চেন ট্যাগ করি যখন। কোয়েশ্চেন ট্যাগ এর সময় আমাদেরকে কন্ট্রাক্টেড ফর্মই ব্যবহার করতে হবে। শর্ট ফর্ম যেগুলো। কোয়েশ্চেন ট্যাগ বা কোয়েশ্চেন ট্যাগে ডোন্ট ব্যবহার করতে পারবে। কনভারসেশন করতে পারবে। ঠিক আছে? আর হচ্ছে তোমার ডাইরেক্ট ন্যারেশনে করতে পারবে। ডাইরেক্ট ন্যারেশনে করতে পারবে। হ্যাঁ, ডাইরেক্ট স্পিচ যেটা। হ্যাঁ, ওগুলো বাকি সব ক্ষেত্রে। ফরমাল লেটার টেটার হবে যে ওখানে কখনোই তুমি কন্ট্রাক্টেড ফর্ম ব্যবহার করতে পারবে না। ইনফরমাল লেটার যদি হয় তাহলে ব্যবহার করবে। মানে ফ্যামিলিকে কাউকে লিখছো ব্যবহার করতে পারবে। বাধ্যতামূলক কিছু নেই। ঠিক আছে? কিন্তু কনভারসেশন এর ক্ষেত্রে মানে বলতে পারো বাধ্যতামূলক বলা যায় না। এক প্রকার বাধ্যতামূলক। কারণ কনভারসেশন এ যত কন্ট্রাক্টেড ইউজ করবে তত তোমার স্পোকেনটা শুনতে ভালো হবে। ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল, হ্যাঁ? ডোন্ট টাচ দেম। ব্যাস এই ৩ টে আমি করালাম। এবার আমি নাউনের যে রিভিশন যেটা বলেছি সেটা আমি একটু ভাবছি ধরবো। ঠিক আছে? তো তোমরা কি দেখে এসেছিলে নাউনের রিভিশনটা? হ্যাঁ, লিস্ট আছে। নাউনটা পুরোটাই আছে। পুরোটাই আছে দেখবে ইউটিউবে। তোমাদের কত সুবিধা, যত সুবিধা মানুষ তত ফাঁকিবাজ, জানো তো? মানে আমি যখন স্যারের কাছে করতাম, আমার যদি কোনো ভিডিও ফিডিও কিছু পেতাম না স্যারের, ঠিক আছে? তো সেটাই ওইখানে যা হচ্ছে সেটাই লিখে আনতাম। বলো, নাউনটা একটু লিস্ট করবো তাহলে। নাউনের প্রথম যেটা মনে রাখতে বলেছিলাম, নাউন, যে নাউন কাকে বলে বলো তো? বলো, রিপ্লাই করো, রিপ্লাই করো। ঋষিতা সাহেবরা শুয়ে বললো নাকি? না, কোনো কিছুর নাম বোঝা যায়, এটা এখনো ওইটাই আছে, নতুন কিছু আছে। নামটা এবার কিসের কিসের হতে পারে সেটা তোমাকে বুঝতে হবে। কি 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 জিনিসের নাম হতে পারে বলো তো? আর যে কোনো মানে কিসের হতে পারে, জায়গার হতে পারে, মানুষের হতে পারে, প্রাণীর হতে পারে, কোনো বিশেষ বস্তুর হতে পারে, তাই না? তারপরে কোনো আমাদের মনের ফিলিংস এর হতে পারে, রাগ, অভিমান, ঠিক আছে, ঘৃণা, অনেক কিছু হতে পারে। সেগুলো বলতে হবে। কোনো কাজের নাম হতে পারে, ওয়াকিং, রাইটিং, এগুলো হতে পারে। তাহলে মানে বিভিন্ন জিনিসের নাম হতে পারে। তো যেহেতু বিভিন্ন জিনিস হয়ে যাচ্ছে না, সেজন্য আমরা নামগুলোকে ক্লাসিফাই করেছিলাম ৫ টা ভাগে। মনে আছে? বলো, তুমি পারলে তুমি বলো। দাঁড়াও, তুমি আবার চুপ করো, দেখি বাকিরা রিপ্লাই করছে না। কে কে আছে? দাঁড়াও। উম, সাইকেল। বেঁচে গেলাম, ভেরি গুড। তো সেই যে প্রপার নাউন, কমন নাউন, কারেক্ট নাউন, এগুলোর সার সংক্ষেপটা একটু বলো বুঝি, দেখি কোনটা কি কিভাবে পেয়েছো। আমি যেভাবে বলেছিলাম একটু হুবহু মুখস্থ কিছু নয়, তুমি এমনি বুঝিয়ে বলো, এই যেমন বললে এরকম ভাবে বলো, স্যার এইগুলো হচ্ছে কালেকটিভ নাউন, এইগুলো হচ্ছে প্রপার নাউন, এইরকম হলে প্রপার নাউন হয়, এই ক্ষেত্রে হয়। তো চেষ্টা করো, বলো, পরিচিতা বলো। ভেরি গুড, একদম।
হুম, হ্যাঁ, হুম, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কালেকশন বোঝো মানে দল, গ্রুপ। হুম, হ্যাঁ, ম্যাটেরিয়ালটা বলো। মানে কোয়ালিটি মাইন্ড বেশ আমি বলি। ওটা যাচ্ছে মেটেরিয়ালটা পড়ে যাচ্ছে। অ্যাবস্ট্রাক্ট নাউনটা ভালো করে বলো। হ্যাঁ, হ্যাঁ। মানে মনের ফিলিংস এক কথায়। এবং সেই মনের ফিলিংসটার নাউন ফর্ম হতে হবে অবশ্যই। মানে যেমন অনেস্ট যদি বলি, অনেস্ট টা হচ্ছে তো আমি কেমন আমি অনেস্ট। এটা কিন্তু অ্যাডজেক্টিভ, এটা নাউন। কিন্তু অনেস্ট থেকে নাউন ফর্ম হয় অনেস্টি, সততা। বাংলাতেও আছে দেখি। সৎ মানে হচ্ছে বিশেষণ। কিন্তু সততা হচ্ছে বিশেষণ। তেমনি একইভাবে ইংরেজিতেও আছে আমাদের ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ বলা হয়। মানে মনের ফিলিংস গুলোর নাউন ফর্ম গুলোই কিন্তু হচ্ছে abstract। যেমন অ্যাংরি মানে আমি রেগে গেছি, আই এম অ্যাংরি মানে এটা একটা adjective। কিন্তু রাগ, রাগটা হচ্ছে নাউন। রাগের ইংরেজি হচ্ছে অ্যাঙ্গার। বুঝতে পেরেছো? তো এইরকম ভাবে বুঝতে হবে। আর আরেকটা জিনিস তুমি মিস করে গেলে সেটা হচ্ছে, এগুলো তো মনের ফিলিংস এর নাম হলো। আর একটা জিনিস হচ্ছে সেটা যে কাজের নাম। যেমন ওয়াকিং একটা এক্সারসাইজ, একটা ব্যায়ামের নাম। তারপরে রাইটিং যে একটা কাজের নাম। এরকম করে যত কাজের নাম আছে সেগুলোও কিন্তু নাউন। কিন্তু তার কিছু কন্ডিশন আছে। ওই না ওইগুলো ভার্ব হিসেবেও ব্যবহার হয়, আবার নাউন হিসেবেও ব্যবহার হয়। এবার তোমাকে বুঝতে হবে ভার্ব হিসেবে কখন হচ্ছে, নাউন হিসেবে কখন হচ্ছে। সেটা আমি বুঝিয়েছিলাম, মনে আছে কারণ? হ্যাঁ, আই এম ওয়াকিং। তখন গুড। মানে বোঝা গেল ভার্ব হতে গেলে ওয়াকিং একা একা কখনোই ভার্ব হতে পারছে না। ওর সঙ্গে বি ভার্ব টেন্স এর যে ফরম্যাট গুলো শিখেছিলাম, ওই ফরম্যাটে যদি বসে একমাত্র তবেই এই যে আইএনজি যুক্ত ওয়ার্ড গুলো বা ভিত্তি যেগুলো আছে, ভার্বের ৩ নম্বর ফর্ম, এইগুলো তবেই ভার্ব হিসেবে কাজ করবে যদি আমাদের টেন্স এর ফরম্যাট অনুযায়ী বসে ওরা। আর যদি টেন্স এর ফরম্যাট অনুযায়ী না বসে, তাহলে কিন্তু ওরা আর না ভার্ব থাকবে না। সেটা হয়ে যেতে পারে নাউন, হয়ে যেতে পারে অ্যাডজেক্টিভ, অনেক কিছু হতে পারে। যদি নাউন হয়ে যায় তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। বুঝতে পেরেছো? মনে পড়ছে? তোমরা পড়ে আসবে, যেটা রিভিশন করবো বলবো সেটাকে পড়ে আসবে। আর পারলে একবার আগের ভিডিও গুলো দেখে আসবে। তাহলে খুবই ইজিলি ক্যাচ করতে পারবে। নাহলে কিন্তু হবে না। ঠিক আছে? আর তাছাড়া অনেকটা গ্যাপও হয়ে গেছে। তো তার জন্য একটু রিভিশনটা কষ্ট করো। ঠিক আছে? আশা করছি আর গ্যাপ হবে না। যারা সিরিয়াসলি পড়তে চাইছো আর গ্যাপ করবো না। তোমরাও করো না, তাহলে ঠিকঠাক চলবে। আর সামনে আবার ক্লাস শিখতে হচ্ছে। একাডেমিক ক্যালেন্ডার নিশ্চয়ই পেয়ে গেছো। তারপর বলো। তারপরে হচ্ছে যে এটা তো ৫ প্রকারের নাউন পেলে ৫ প্রকারের আচ্ছা প্রপার নাউনটা বললেন। প্রপার নাউনটা সাইকা বলে। প্রপার নাউন কোনটাকে বলা হয়? সাইকা। আচ্ছা। মানে নাম পার্টিকুলার নামটা কিভাবে একটু পার্থক্য করো? কমনের সাথে ওর একটু পার্থক্য করে বোঝাও আমাকে। ভালো করে বোঝাও।
হ্যাঁ, মানে ঋষিতাকে যখন গার্ল বলছি তখন কমন নাউন, কারণ গার্ল বললে শুধু ঋষিতাকে গার্ল বলবো না, সবাই গার্ল হয়ে যাবে। কিন্তু যখন ঋষিতা বলছি তখন বাকি গার্ল গুলোকে বোঝাচ্ছে না, শুধু ঋষিতাকে বোঝাচ্ছে। এই জিনিস এইভাবে মনে রাখতে পারছি, তা আর কিছু লাগবে না, বুঝতে পারছো? বেশ, তাহলে এটা বোঝা গেল। এরপরে আমি চলে যাচ্ছি যে উম, হ্যাঁ, আরো দু প্রকার নাউনের কথা বলেছিলাম কাউন্টেবিলিটি বিচারে। তো সেগুলো কি বলেছিলাম, কয় প্রকার আছে? কাউন্টেবল আর আনকাউন্টেবল, কোনগুলো কাউন্টেবল আর কোনগুলো আনকাউন্টেবল? যেগুলো গোনা যায় না, এই কনসেপ্টটা আমি ব্রেক করেছিলাম। ব্রেক করে কি বলেছিলাম? হ্যাঁ, এটা একটা বাহ, গুড। তাহলে সেটাকে আর একটা টার্ম বলেছিলাম, কি বলেছিলাম মনে আছে? ইয়েস, সিঙ্গুলারিটি আর প্লুরালিটি। মানে সিঙ্গুলার ফর্ম থাকলেই যে সিঙ্গুলারিটি থাকবে সেটা নয়। মানে সিঙ্গুলারিটি মানে কি, তার মানে একটা বোঝানোর ক্ষমতা। মানে ওয়াটার সিঙ্গুলার ফর্ম, কিন্তু একটা জল বোঝানোর ক্ষমতা ওয়াটার শব্দের মধ্যে নেই। তার জন্য আমরা এটাকে সিঙ্গুলারিটি নেই ওয়াটারের মধ্যে, তার মানে বলবো সিঙ্গুলারিটি নেই। বুঝতে পেরেছো? বুঝলা? হ্যালো? আচ্ছা, এবার হচ্ছে প্লুরালিটি। প্লুরালিটি মানেও তাই, একের বেশি বোঝানোর ক্ষমতা। সেটা শুধুমাত্র কাউন্টেবল নাউনে। কিন্তু আর একটা ঝামেলা করেছিলাম, সেটা হচ্ছে কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন। তো সেগুলো গোনা যায় আর যায় না বিচারেই কি হয়, না অন্য কোনো কারণ আছে? আমি তো চালকে গুনে দিয়েছিলাম, কিন্তু চালটা কি নাউন হবে? হ্যাঁ, কিন্তু চাল তো গোনা যায়। বিক্রি হওয়ার সময় গোনা হয় না, ওজনে হয়। তো সেই ঝামেলাটা লাগিয়েছিলাম তো। সেই ঝামেলাটা হচ্ছে দেখো, কিছুদিন পর বলছে কলা নাকি ওজনে বিক্রি হবে। আর এমনি ব্যাঙ্গালোর বা সাউথ ইন্ডিয়াতে পাবো, আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক জায়গায় কলা ওজনে বিক্রি হয়। হ্যাঁ, তোমাদের, হ্যাঁ, তাহলে কলা তোমাদের কি নাম তোমাদের দিকে? কাউন্টেবল না আনকাউন্টেবল? তাই না? তাহলে আনকাউন্টেবল কে যাবে তো কলাটা। আপেল ধরে নাও কেজিতে বিক্রি হয় আমাদের এদিকে, তাহলে কি নাম আনকাউন্টেবল? তাহলে ঝামেলার সময় তুমি ছিলে না, তাই তো? তো তুমি রেকর্ড গুলো করে নিও। তোমাকে ইউটিউবে তো গাইডও করেছিলাম, তোমাকে তো বলেই দিয়েছিলাম তুমি সব ক্লাসগুলো, কিছু ক্লাস এগিয়ে গেছে সেগুলো তুমি রেকর্ডেড করে নেবে, এবং তোমাকে মনে হয় লিঙ্কও দিয়ে দিয়েছিলাম, তুমি করোনি তো আমি কি বলবো। না করলে তো গ্যাপ রয়ে গেছে, ওই জন্যই বলতে পারছো না। আচ্ছা, বাকিটা বলো, সাইকাল ঋষিটা বলো। আব্বাস বল। সাইকাল ঋষিটা ভুলে গেছে ও। খুব সহজ। কি একটা ঝামেলা হয়েছিল যে কাউন্টেবল গোনা গেলেই কাউন্টেবল, নাকি অন্য কিছু ব্যাপার আছে? ওইটা নয়, ওটা নয়। ঝামেলাটা ছিল যে কাউন্টেবল আর আনকাউন্টেবল, তোমরা বলছো গোনা যায় যেটা সেটা কাউন্টেবল, আর যেটা গোনা যায় না সেটা আনকাউন্টেবল। তাহলে আমি তো চালকে গুনতে পারি না, পারি? পারি তো। তাহলে কি নাউন হবে, কাউন্টেবল হবে তো? আমি সেটা বলতে চাইছি। বলো। সাইকা।
অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট ওকে বুঝতে সিভিল পেরেছো? কোশ্চেনটা বুঝতে পারছো তো? কর্নিয়া একটু জল খেয়েছি বাইরে থেকে। মনে পড়ছে না, তাই তো? তো বলেছিলাম যে ওই রুলস গুলো চলবে না। রুলস গুলো হচ্ছে যে যাদের ল্যাঙ্গুয়েজ তারা যেটাকে কাউন্টেবল ভাবে, ইংরেজিরা সেটাই কাউন্টেবল নাও। আর তারা যেটাকে আনকাউন্টেবল ভাবে সেটাই হচ্ছে আনকাউন্টেবল নাও। বুঝতে পেরেছো? এইটাই বলেছিলাম অরিজিনাল কারণটা। মনে আছে কিনা তোমাদের জানি না। ঠিক আছে? মনে পড়ছে? তো যদি বুঝতে পারোনি, দেখো আমরা তো কাউন্টেবল আনকাউন্টেবল ঝামেলা লেগে যাচ্ছে। তুমি বললে ওজনে বিক্রি হয় বলে স্যার আনকাউন্টেবল, গুণে বিক্রি হয় না বলে কাউন্টেবল, তাই তো? তাহলে তাহলে ঝামেলা লেগে যাচ্ছে, ডেফিনেশন অনুযায়ী মিলছে না। তো সেই ঝামেলা থেকে বাঁচার জন্য কারণ হচ্ছে যে অরিজিনাল কারণটা হচ্ছে যে যেটা অবশ্যই ওই লজিক গুলো দরকার, যেটা ওজনে বিক্রি হয় বলে ইয়ে হয়েছে, এটা না হয় না বলে এই হয়েছে, যেটা গুণে শেষ করতে পারি না বলে আনকাউন্টেবল ভাবি। এই লজিক গুলো আমাদের তৈরি করা লজিক, অরিজিনাল কারণ নয়। অরিজিনাল কারণ হচ্ছে যে ওদের যেহেতু ওদের ল্যাঙ্গুয়েজ এটা, ইংরেজদের, ওরা যেটাকে কাউন্টেবল হিসেবে দেখিয়েছে সেটাই কাউন্টেবল, যেটা আনকাউন্টেবল হিসেবে দেখিয়েছে সেটাই আনকাউন্টেবল। এবার প্রশ্ন হচ্ছে এত কাউন্টেবল আনকাউন্টেবল আমরা মুখস্থ রাখবো কি করে? আমাদের অত দরকার নেই, আমরা ছাঁকনি করব। ঠিক আছে? সমুদ্র থেকে গোটা কত কাউন্টেবল না হলে আনকাউন্টেবল আমরা ছেঁকে বের করে নেবো, যেটা আমাদের পরীক্ষায় আসে। বুঝতে পেরেছো? এই হচ্ছে ব্যাপার। ওই লিস্টটা কিন্তু দেখো লিখিয়েছিলাম ওখানে। তো এই যে আছে ৩-৪ টা আছে। তো এই যে আনকাউন্টেবল নাউন কাউন্টেবল নাউনের যে লিস্টটা, এই লিস্টটা কিন্তু আহ, দেওয়া ছিল, ওটা মুখস্থ করবে। আর বেশিরভাগ কোয়েশ্চেন কিন্তু সেট হয় আনকাউন্টেবল নাউনের উপরে। নাউন থেকে যত কোয়েশ্চেন সেট হয়, যত এরার আসে যাই আসে দেখবে আনকাউন্টেবল নাউন থেকে আসে। আর একটা নাউন থেকে আসে, সেটা হচ্ছে কালেকটিভ নাউন থেকে আসে। আর একটা নাউন থেকে আছে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে আছে। এই ৩ টে নাউনকে খুব ভালো করে করবে। এবং নাউনের সাথে আর্টিকেলের যে একটা ইন্টার কানেকশন আছে, সেই বিষয়েও কিন্তু ভালো রকম কোয়েশ্চেন আসে। এবং নাউনের সাথে আর্টিকেল শুধু নয়, ভার্বের যে একটা লিঙ্ক আছে, এই নাউন গুলো সিঙ্গুলার হওয়ার উপর ডিপেন্ড করছে যে পরের ভার্বটা কি হবে। তাহলে তুমি ওটাকে সিঙ্গুলার ধরছো না প্লুরাল ধরছো, সেটাও তো ডিপেন্ড করছে পরের ভার্বটা কি হবে, তাই না? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যেটা আছে, তো প্রত্যেকটা ক্লাস প্রত্যেকের সাথে রিলেটেড। তার জন্য তোমাদেরকে বলছি পরের দিন রিভিশন করবে আর্টিকেল চ্যাপ্টারটা, আর তার সাথে যদি পারা যায় টেন্সটা একটু একটু করে করতে শুরু করো। বুঝতে পেরেছো? আর আর পরের দিন আমি যে ওই যে পিডিএফটা দিয়েছিলাম পুরোটা তো কমপ্লিট হলো না। যেগুলো দিয়েছিলাম যে ছোটগুলো ৩ নম্বর পর্যন্ত হলো, বাকি যে এখনো ৩ টে আছে না ৪ টে আছে মনে হয়, ওইগুলো আমি পরের দিন করাবো। আর তার সাথে আর্টিকেলটা রিভাইজ করাবো। বুঝতে পেরেছো? এবার তোমরা যে নাউনটা পড়লে, নাউনের যা যা ছিল খাতাটা খুলবে, ভালো করে পড়বে আরেকবার। তারপরেও তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে, সেই ডাউট ক্লিয়ারিং ক্লাসও আমি দেবো। সেটা তুমি বা ওই ক্লাসের মধ্যেই একটু ১০-১৫ মিনিট তোমাদের ডাউট গুলো আমি ক্লিয়ার করে দেবো। বুঝতে পেরেছো? ওকে? সাইকা, ঋষিতা, মেহবুর, আব্বাস। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। গুড নাইট। অনেকদিন পর ক্লাস হলো, তোমাদের ফিডব্যাক বলে যাও। স্যাটিসফাইড তোমরা এরকম ভাবে যদি চলে? হ্যালো? ঠিক আছে স্যার। ওকে, ওকে। ঠিক, ঠিক, ঠিক। হ্যাঁ, পরের দিন আর্টিকেলের রিভিশন হবে। হ্যাঁ, আর ডেটটা কিন্তু বৃহস্পতিবারই করা হলো। বৃহস্পতিবার ৯টা। ঠিক আছে। ওকে, ওকে। ঠিক আছে তাহলে। গুড নাইট। গুড